তো আজকে আমরা মেকানিক্সের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। চলো কি বলেছে দেখি। বলছে এ ব্লক এ অফ মাস এম মুভিং উইথ স্পিড ইউ collides elastically with block B of mass m, which is connected to block C of mass m with a spring. When the compression in the spring is maximum, the velocity of block C with respect to block A is দিয়ে কোনটা হবে জিজ্ঞেস করেছে। বাংলায় বলতে গেলে বলেছে যে এখানে একটা এম ভরের বস্তু আছে, বড় হাতের এম ভরের, সেই ইউ বেগে যাচ্ছিল, আর এখানে এই সিস্টেমটা আছে। তো এই ব্লকটা যখন বিকে ধাক্কা মারবে, তারপর স্প্রিংটা সংকোচন হবে এবং তারপরে এই বি এবং সি এরা দুজন একসঙ্গে যেতে শুরু করবে। সেই সময়ে এই সি এর বেগ কত হবে এ এর সাপেক্ষে, এটি জানতে চেয়েছে। তো এখানে কতগুলো জিনিস মনে রাখতে হবে। প্রথমত এই বস্তুটা প্রথমে স্থির ছিল, আর এই বস্তুটা গিয়ে ওকে ধাক্কা মারছে, মানে কলিশন হচ্ছে, ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন যখন হয় তখন বেগের যে ফর্মুলাটা হয় সেটা মনে রাখতে হবে। যেমন যেমন ধাক্কা মারার পর এর যে বেগটা হবে তার ফর্মুলা হচ্ছে বি এ সমান এম মাইনাস এম বাই এম প্লাস এম ইন্টু ইউ। এটা মনে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এবং বি এর যে বেগ হবে সেটা হচ্ছে 2m বাই এম প্লাস এম ইন্টু ইউ। এবার কি হবে, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বিটা কিন্তু এই বেগ নিয়ে চলতে শুরু করবে, কিন্তু সিটা কিন্তু যাবে না। তাহলে বিটা কি হবে, বিটা তখন এই স্প্রিংটাকে সংকোচন ঘটাবে। যখন সংকোচন সর্বোচ্চ হয়ে যাবে তখন সি চলতে শুরু করবে। সি তার আগে থেকেই চলতে শুরু করবে, কিন্তু প্রথমে কিন্তু চলতে শুরু করবে না। যখন স্প্রিংয়ের সংকোচন সব থেকে ম্যাক্সিমাম হবে তখন বি এবং সি চলতে শুরু করবে, কিন্তু তাদের বেগটা মনে রাখবে এই ধাক্কা মারার পর যে বেগটা হয়েছিল তার অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ কিছুক্ষণ পর, একটু টাইম লাগবে কারণ স্প্রিংটা সংকোচন হবে, কিছুক্ষণ পর দেখব ভিবি আর ভিসি এর যে বেগ সেটা এই ভিবি এর অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ যা পেয়েছিলাম তার অর্ধেক, মানে 2টা কেটে গিয়ে এম ইউ বাই এম প্লাস এম হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের জানতে চাই যে সি এর বেগ এ এর সাপেক্ষে, অর্থাৎ এই যে ভিসি মাইনাস ভি এ এটা জানতে চাইছে। তাহলে ভিসি এ যেহেতু এ এর সাপেক্ষে জানতে চাইছে, ওই জন্য ভি এর বেগটা বিয়োগ করতে হবে ভিসি থেকে। তাহলে ভিসিতে আমরা এম ইউ বাই এম প্লাস এম পেয়েছি, আর ভি এ আমরা এম মাইনাস এম বাই এম প্লাস এম, দুটো যদি ক্যালকুলেশন করি বেরোবে এম ইউ বাই এম প্লাস এম। অর্থাৎ আমাদের কারেক্ট অপশান হচ্ছে তোমার সি এরটা। নেক্সট চলো কি বলেছে, পার্টিকেল অফ মাস এম মুভিং উইথ ভেলোসিটি ইউ মেক্স অ্যান ইলাস্টিক ওয়ান ডাইমেনশনাল কলিশন উইথ এ স্টেশনারি পার্টিকেল অফ মাস এম। They are in contact for a brief time t. Their force of interaction increases from 0 to f0 linearly in time t by 2 and decreases linearly to 0 in further time t by 2. The magnitude of f0 is given by, এখানে বলেছে যে চিন্তা করবে, ঠিক আছে, দুটো এম ভরের, একটা এম ভরের বস্তু আছে, সে ইউ বেগে যাচ্ছিল, আর একটা এম ভরেরই আর একটা বস্তু ছিল, সে স্থির হয়ে দাঁড়িয়েছিল। এখন এই প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুটাকে আঘাত করলো। তাহলে প্রথম বস্তুটা যখন দ্বিতীয় বস্তুটাকে আঘাত করবে, যেহেতু ভর দুটো সমান, তাহলে এক্ষেত্রে বেগের বিনিময় হয়। অর্থাৎ প্রথম বস্তুটা স্থির হয়ে যাবে এবং দ্বিতীয় বস্তুটা ইউ বেগে চলতে শুরু করবে। কিন্তু এই ধাক্কা যেটা হচ্ছে সেটাতে একটু টাইম লাগছে। অর্থাৎ প্রথমে তুমি চিন্তা করো, আস্তে 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 বস্তুটা গিয়ে দ্বিতীয় বস্তুকে ধাক্কা মারছে এবং 0 থেকে টি বাই 2 এই টাইম পর্যন্ত বলটা, প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুর উপর বলটা যে প্রয়োগ করছে সেটা 0 থেকে f0 পর্যন্ত বাড়ছে, এবং তারপরে দ্বিতীয় বস্তুটা যখন মুভ করতে শুরু করলো তখন বলটা f0 থেকে কমে আবার 0 হলো, সেটা টাইম টি বাই 2 লাগলো। ঠিক আছে, আশা করি কল্পনা করতে পারছো জিনিসটা কি হচ্ছে। কারণ কন্ট্যাক্ট হওয়ার সঙ্গে সঙ্গে বলটা তো প্রয়োগ হয় না, কিছুক্ষণ টাইম লাগে। ফুল কন্ট্যাক্ট হবে, তারপর ফুল ফোর্সটা লাগবে, তারপর আবার দ্বিতীয় বস্তুটা চলতে যখন শুরু করবে, অর্থাৎ কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হতে শুরু করবে, তখন আবার বলটা হ্রাস হতে শুরু করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে, প্রথম বস্তুটা তো স্থির হয়ে গেছে, দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে আমরা যদি চেঞ্জ অফ মোমেন্টাম এটা বার করতে চাই, সেটা হচ্ছে অ্যাভারেজ ফোর্স ইন্টু টাইম, বল ইন্টু সময়, সেইটাই হচ্ছে মোমেন্টাম। তাহলে দ্বিতীয় বস্তুটার মোমেন্টাম চেঞ্জ কত, প্রথমে মোমেন্টাম 0 ছিল, তারপরে এম ইউ হয়েছে, তাহলে এম ইউ মাইনাস এম ইন্টু 0,
সেইটা হবে গড় বল কত, প্রথমে 0 ছিল দিয়ে F0 হয়েছে বাই 2, এটা হচ্ছে গড় বল কতক্ষণ ধরে T/2। আর দ্বিতীয় ক্ষেত্রে বলটা F0 ছিল, সেখান থেকে 0 হলো, তাহলে গড় বল হচ্ছে F0 প্লাস 0/2 ইন্টু T/2। তো এটাকে যদি, এটা তো এই পার্টটা 0 হয়ে গেল, তাহলে এটা mu পড়ে থাকলো, আর এটাকে যদি ক্যালকুলেশন করো দেখবে F0 T/2 হয়ে গেছে। তাহলে F0 সমান কত হবে, 2mu/T। এইটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ বি এরটা হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো, বলছে এ গার্ল থ্রো এ বল উইথ ইনিশিয়াল ভেলোসিটি v at an inclination 45 degree. The ball strike the smooth vertical wall at a horizontal distance d from the girl and after rebounding returns to her hand. What is the coefficient of restitution between wall and the ball? কি বলেছে, ছবিটা হচ্ছে এরকম যে একটা মেয়ে সেই বলটাকে ছুঁড়েছে, বলটাকে এইভাবে ছুঁড়েছে, এখানে একটা দেওয়াল আছে, তার কাছ থেকে ডি ডিস্টেন্সে দেওয়ালটা আছে, সেই দেওয়ালে গিয়ে আঘাত করছে, দিয়ে আঘাত করার পর আবার বলটা উপর দিকে উঠে এসে এইখানে তার হাতে এসে পৌঁছাচ্ছে। ঠিক আছে, তো এক্ষেত্রে এই যে দেওয়ালের যে সংঘর্ষ, এই সংঘর্ষ গুণাঙ্কটা কত জানতে চাইছে। তো যেহেতু এখানে 45 ডিগ্রি কোণে ছুটছে, তাহলে এই দিক বরাবর যে বেগটা সেটা হচ্ছে v cos 45 মানে v/√2, আর এই দিকে বরাবর বেগটাও হবে v/√2। এখানে সবই টাইম ক্যালকুলেশনের ব্যাপার। ঠিক আছে, তাহলে এই দিকের যে বেগটা আছে সেই বেগটা তাকে এদিকে নিয়ে গেছে, দেয়ালে ধাক্কা খাইয়েছে, আবার এদিকে নিয়ে আসছে। এবার যখন বস্তুটাকে এখানে দেয়ালে গিয়ে ধাক্কা খাচ্ছে, তখন এখানে যখন ধাক্কা মারছে এখানেও কিন্তু দুটো বেগই আছে। তো আমরা জানি প্রজেক্টাইল মোশন থেকে যে ভি কস থিটাটা কিন্তু চেঞ্জ হয় না, এখানেও কিন্তু ভি কস থিটাটা আছে, সেটা কোন দিক বরাবর, এই দিক বরাবরই আছে। কিন্তু যখন সে দেয়ালে গিয়ে ধাক্কা মারবে তখন এই ভি কস থিটা যেটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে ডিরেকশন চেঞ্জ করবে, এই দিকে চলে আসবে। এবং যদি এখানে সংঘর্ষ গুণাঙ্ক ই হয়, তাহলে এর যে বেগটা v/√2 ছিল, ধাক্কা মারার পর তার এই ভি কস কম্পোনেন্টটা ই গুণ হয়ে যাবে, ই v/√2 হয়ে যাবে। কিন্তু সাইন কম্পোনেন্টটা যেটা আছে সেটা v/√2 ছিল, তার কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ সেই বেগটা এই দিক বরাবর ছিল, সেই বেগটা আস্তে আস্তে এখানে কি কমেছে জি এর জন্য, কিন্তু সেই এখানে কিন্তু তার সংঘর্ষ কিন্তু জন্য কিন্তু ই পরিমাণ গুণ হবে না, শুধুমাত্র ভি cos 45টাই তার উল্টো হয়ে ই v/√2 হবে। ঠিক আছে, তাহলে যদি মনে করো এখান থেকে গেল আবার এখান থেকে এলো, এই সময়টা যদি ডি লাগে, তাহলে আমি ডি এর সময় যদি টি লাগে, তাহলে টি সমান কি বলতে পারি, প্রথমে ডি ডিস্টেন্স গিয়েছে, তাহলে ডি ডিস্টেন্স যাওয়ার সময় তার কত সময় লেগেছে, d/v/√2, আর আসার সময় তার বেগটা হয়ে গেছে ই v/√2, তাহলে আসার সময় তার টাইম লেগেছে d/ev/√2, ক্যালকুলেশন করলে √2d/v 1+1/e। তাহলে এইটা হচ্ছে তার অনুভূমিক গতির জন্য গিয়েছে আর এসেছে সেই সময়টা। এবার যদি উল্লম্ব দিকের কথা চিন্তা করি, উল্লম্ব দিকেও কিন্তু সে গিয়েছে আবার হাতেই ফিরে এসছে, অর্থাৎ তার সরণটা শূন্য হয়েছে, উল্লম্ব দিক বরাবর কিন্তু তার কোনো সরণ হয়নি। তাহলে আমি যদি এই ইকুয়েশনটা লিখি s = ut প্লাস হাফ at স্কোয়ার, তাহলে এসটা তার শূন্য, ইউটা কত, ইউটা ছিল v/√2, এখানে উল্লম্ব গতির কথা চিন্তা করছি, মাইনাস হাফ gt স্কোয়ার, কারণ এই দিক বরাবর তার জি কাজ করছে, ওপরে দেখুন ছুটেছি। তো এখান থেকেও টি বার করতে পারি, v/√2t = হাফ gt স্কোয়ার, বা এখান থেকে টি সমান যদি বার করি তাহলে 2v/√g। তাহলে এই টাইমটা আর এই টাইমটা তো সেম। ঠিক আছে, কারণ এই 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 বেগটা তাকে আবার হাতে নিয়ে আসছে আর এই বেগটাও হাতে নিয়ে আসছে, নিশ্চয়ই দুটো একই সঙ্গে ঘটেছে। তাহলে এই দুটোকে যদি আমি সেম করি, 2v/√2g সমান √2d/v 1+1/e, তাহলে এখান থেকে 1+1/e সমান পাবো v²/gd, এই টুগুলো √2গুলো গুণ হবে, 2 হবে, সেই 2টা এই 2 এর সঙ্গে কেটে যাবে, দিলে v²/gd হবে। তাহলে 1/e সমান, এই 1টাকে যদি এদিকে নিয়ে যাই -1 হিসেবে যাবে, তাহলে -gd আসবে, তাহলে e সমান জাস্ট এর উল্টে যাবে, gd/v² - gd। তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমার এই অ্যান্সারটা কোথায় আছে, আমার অ্যান্সারটা আছে বিতে, তাহলে বিটা হচ্ছে আমাদের কারেক্ট অপশন। নেক্সট দেখি, বলছে টু ব্লকস অফ মাস m and 2m are kept on a smooth horizontal surface. They are connected by an ideal spring of spring constant k. Initially the spring is unstretched. A constant force is applied to the heavier block in the direction as shown in figure. Suppose at time t displacement of the smaller block is x, then displacement of the heavier block at this time. বলছে আমি এই দুটো ব্লককে f বল দিয়ে টানছি, তার ফলে
কিছু পরিমাণ সরণ হবে, মনে করলাম যে বলেছে যে টি টাইমে এক্স পরিমাণ সরণ হয়েছে, অর্থাৎ এই এম ভরটা টি সময়ে এক্স পরিমাণ সরেছে, তাহলে 2m ভরটা কতটা সরবে জানতে চাইছে। ঠিক আছে, তো 2m ভরটা একটুখানি বেশি সরবে, এ যতটা সরেছে তার থেকে, এ এখন যে আছে তার থেকে বেশি সরবে। কেন? কারণ এই স্প্রিংটা একটু বাড়বে দৈর্ঘ্যে, আমি যতটা বুঝতে পারছি। তাহলে সেটাকে আমি কি লিখতে পারি, এক্স অফ 2m সমান এক্স প্লাস টি বাই কে। কারণ যদি তারের মধ্যে টেনশনটা টি হয়, তাহলে আমরা জানি বল সমান কে ইন্টু এক্স, তাহলে এক্স সমান হচ্ছে বল বাই কে। তাহলে এও এক্স পরিমাণ সরবে, কিন্তু তার থেকে আর একটু বেশি সরবে, কারণ এই স্প্রিংটা একটুখানি বেশি প্রসারিত হয়েছে, তাহলে টি বাই কে পরিমাণ বেশি সরবে। এখন এই এক্সটাকে কি করে বার করব? এক্স ইজিক্যাল টু হাফ এটি স্কোয়ার লিখতে পারি, আর টি এর জায়গায় এই যে এইখানে যে টেনশনটা কি করছে, এর মধ্যে ত্বরণ সৃষ্টি করছে, তাহলে এইখানে টেনশনটা তো এম ভরের ত্বরণ সৃষ্টি করেছে, তাহলে ত্বরণ ইন্টু এম, এইটি হচ্ছে টেনশন। এখন এটা কত? এটা হচ্ছে বল বাই ভর, তাহলে বল বাই 3m, এফ বাই 3m, তাহলে এর জায়গায় আমি এফ বাই 3m বসাতে পারি ইন্টু টি স্কোয়ার, আর এখানেও এফ বাই 3m, এম বাই কে বসিয়ে দিলাম, অর্থাৎ x2m সমান এফ বাই 6m টি স্কোয়ার প্লাস এফ বাই 3k। আমার উত্তর আসছে এইটা, আমি কোনো অপশনের সঙ্গে মিল পাচ্ছি না। তোমরা যদি কোথাও এই উত্তরটা পাও তাহলে আমাকে একটু জানিও, কারণ আমি উত্তরটা মেলাতে পারলাম না। আমি যেটা পেলাম সেটা হচ্ছে এই অ্যান্সারটা, কিন্তু আমি এই উত্তরটা আনতে পারলাম না। ঠিক আছে, তোমরা চেষ্টা করলে আমাকে বলো। নেক্সট অঙ্ক বলছে, এ ট্রেন অফ মাস এম ইজ মুভিং অন এ সার্কুলার ট্র্যাক অফ রেডিয়াস আর উইথ কনস্ট্যান্ট স্পিড ভি। মানে এরকম একটা ট্রেন আছে, এটা মনে করো একটা ট্রেনটা কিরকম, এরকম হাফ সার্কেল। দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ হাফ অফ পেরিমিটার অফ দ্য ট্র্যাক। তার মানে এটা একটা হাফ সার্কেল ট্রেন, এবং হাফ সার্কেল ট্রেনটা ভি বেগে যাচ্ছে। তার মানে এই অংশটায় যদি ভি বেগে যায়, তাহলে প্রত্যেকটা অংশের ভি কিন্তু সেম, কিন্তু তাদের ডিরেকশনগুলো আলাদা। যদি মানে এইখানে একটা কামড়া আছে মনে করি, সে কি তার বেগ কিন্তু এই দিক বরাবর। যদি এই দিকের ইঞ্জিনটার কথা ভাবি, এখানে মনে করি ইঞ্জিন আছে, তার বেগ কিন্তু এই দিকে। তাহলে প্রত্যেকটা অংশের কিন্তু ভেলোসিটি সেম, কিন্তু তাদের ডিরেকশনটা আলাদা। তাই জন্য আমাকে বলেছে দ্য লিনিয়ার মোমেন্টাম অফ দ্য ট্রেন উইল বি। এই ট্রেনটার রৈখিক ভরবেগ কত যদি জানতে চাই, তাহলে আমরা সরাসরি কিন্তু যোগ করতে পারবো না, কারণ লিনিয়ার মোমেন্টাম হচ্ছে ভেক্টর রাশি, তাহলে ভেক্টর পদ্ধতিতে যোগ করতে হবে। তাহলে আমি কি করব, আমি ট্রেনটার এই ছোট্ট পরে একটা অংশ নিলাম, যার বেগ ধরলাম ভি। গোটা ট্রেনটার বেগ যদি ভি হয়, তাহলে এই অংশটার বেগও ভি হবে। আমি ধরলাম এই ট্রেনের এই যে অংশটা, এটা এই সেন্টারে ডি থিটা কোণ করলো, সেটা আমি দেখাইনি, তবে মনে করো যে এই অংশটা খুব ছোট, এবং এটাই কেন্দ্রের মধ্যে ডি থিটা অংশ তৈরি করলো। ঠিক আছে, এই কোণটা থিটা, এবং এর যে কোণটা তৈরি করছে সেটা হচ্ছে ডি থিটা। এইটা যদি ভি হয়, তাহলে এই কোণটা থিটা হবে। একটু তোমরা জিওমেট্রি করে নিও, তাহলে এই দিকের ভি এর এই দিক বরাবর কম্পোনেন্ট ভি কস থিটা, এবং এই দিক বরাবর ভি সাইন থিটা হবে। তুমি যদি একটু চিন্তা করো, তাহলে দেখবে যে এই ভি কস থিটা যে বেগটা পাচ্ছি, সেই ভি কস থিটার বেগটা কিন্তু টোটাল ট্রেনের জন্য সামেশন করলে 0 হয়ে যাবে। কারণ আমি যদি ট্রেনের এইখানে একটা অংশ নিই, তাহলে তার বেগটা এই দিক বরাবর হবে, তার ভি কস থিটাটা এই দিক দিকে হবে, আর ভি সাইন থিটাটা এই দিক বরাবর হবে। তাহলে ভি কস থিটাটা এই ভি কস থিটাটাকে ক্যান্সেল করে দেবে। সেমনি ট্রেনের প্রত্যেকটা অংশের ভি কস থিটা এই দিকের ভি কস থিটাকে ক্যান্সেল করে দেবে, শুধুমাত্র ভি সাইন থিটাটা পড়ে থাকবে। তাহলে আমরা যদি ডিপি ক্যালকুলেশন করি শুধুমাত্র এইটুকুনি অংশের জন্য, তাহলে পুরো দৈর্ঘ্যের তো ভর বলে দিয়েছে এম, আর এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে পাই আর। তাহলে একক দৈর্ঘ্যের ভর যেটা হবে সেটা হচ্ছে এম বাই পাই আর। এই দূরত্বটার আর, এটা তো রেডিয়াস ওর, এটা হচ্ছে আর, তাহলে এইটুকুনি অংশের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আর ডি থিটা। তাহলে একক দৈর্ঘ্যের ভর হচ্ছে এম বাই পাই আর, তাহলে আর ডি থিটা অংশের ভর কত হবে, সেটা আর ডি থিটা দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বৃত্তের চাপ সমান কোণ ইন্টু ব্যাসার্ধ। আমি এই কোণটা আগেই বলেছি ডি থিটা। তাহলে এইটা গেল ওই অংশটুকুর ভর, আর এইটা হলো ভি সাইন থিটা হচ্ছে বেগ, তাহলে এইটা ভর বেগ হয়ে গেল। বুঝে গেছে? তো আর আর কেটে যাবে, তাহলে ডিপি সমান এম ভি বাই পাই সাইন থিটা ডি থিটা। এবার এইটাকে যদি ইন্টিগ্রেশন করি 0 থেকে পায়ের মধ্যে, কারণ এখানে থিটাটা ভেরিয়েশন হচ্ছে 0 থেকে পায়ের মধ্যে, ডিপি যদি করি তাহলে 0 টু পাই এম ভি বাই পাই সাইন থিটা ডি থিটা, এইটা আসবে। তাহলে সাইন থিটা ইন্টিগ্রেশন করলে কস থিটা আসবে, 0 থেকে পাই পর্যন্ত যদি ইন্টিগ্রেশন করি তাহলে 2 আসবে।
ঠিক আছে। তো এর ইন্ডিকেশনটা খুব সোজা, এমভি বাই পাইটা বেরিয়ে চলে আসবে সাইন থিটা ইন্ডিকেশন কস থিটা মাইনাস কস থিটা দিয়ে তারপরে তারা লিমিট বসাবে, দেখবে 2 বেরোবে। তাহলে 2 এমভি পাই পাই হচ্ছে গোটা ট্রেনটার ভরবেগ। তাহলে আমাদের বি এরটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক বুঝি। এখানে বলেছে এন ইলাস্টিক বলস আর প্লেসড অ্যাট রেস্ট অন এ স্মুথ হরাইজন্টাল প্লেন হুইচ ইজ সার্কুলার অ্যাট দ্য এন্ডস with radius r as shown in figure. The masses of the balls are m, m by 2, m by 2 square এরকম respectively. What is the minimum velocity which should be imparted to the first ball of mass m such that the nth ball will complete the vertical circle? তার মানে এইখানে nটা বল আছে, প্রথম বলটার ভর হচ্ছে m, তার পরের ভরটা হচ্ছে m by 2, তারপরেরটা m by 4, তারপরেরটা অর্ধেক অর্ধেক করে কমে গেছে, অর্থাৎ প্রত্যেকটা বলের ভর হচ্ছে তার আগেরটার অর্ধেক। এবং এই যে লাস্ট হচ্ছে এইটা বল, এটা হচ্ছে nth বল, এই বলটার আসলে এই সার্কুলার পাথ দিয়ে উঠবে, দিয়ে এইখান পর্যন্ত যাবে। বলেছে যে এই বলটাকে, ফার্স্ট বলটাকে কত বেগ দিলে লাস্ট যে বলটা আছে অর্থাৎ nth যে বলটা আছে সেটা এই সার্কুলার পথটাতে ঘুরতে পারবে, টোটালি ঘুরতে পারবে। তো আমরা জানি যে এই বলটা যদি সার্কুলার পথে ঘুরতে হয় তাহলে এই বলটার মিনিমাম বেগ √5gr হতে হবে, বা √5gr এর থেকে বেশি হতে হবে, তাহলে এরকম সার্কুলার পথকে কমপ্লিট করতে হবে। প্রশ্নটাতে জিজ্ঞেস করেছে যে এই বস্তুটাকে কত বেগ দিলে এই বস্তুটা ওই √5gr বেগটা পাবে। তো এখানে এই দুটো প্রত্যেকটা বলের মধ্যেই ইলাস্টিক কলিশন হচ্ছে, অর্থাৎ ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে আমরা জানি যে VA আগেই লিখলাম, এটা VA সমান MA মাইনাস M বাই M প্লাস M ইন্টু ইউ হয়, এবং VB যাকে ধাক্কা মারছে তার বেগ হয় 2M বাই M প্লাস M ইন্টু ইউ। তো আমার এইটা দরকার নেই, এটা হচ্ছে যে ধাক্কা মারছে, ধাক্কা মারার বেগটা আমার নিয়ে আমার লাভ নেই, যাকে ধাক্কা মারছে তার বেগটা দেখতে হবে। অর্থাৎ এই যে দ্বিতীয় ভর, এর ভর হচ্ছে m বাই 2, তার বেগ কত হবে? এই পার্টিকেলটাকে যদি A1 এক নম্বর বলি, এটাকে যদি 0 বলি, এটা হচ্ছে 1 নম্বর বল, তাহলে 1 নম্বর বলের যে বেগটা হবে v1 সমান, এখানে m এর জায়গায় আমি যে ধাক্কা মারছে তার ভর, তাহলে তার mই হবে, আর ছোট হাতের m এর জায়গায় যাকে ধাক্কা মারছে তার ভরটা কিন্তু m বাই 2, তাহলে তাকে m বাই 2 বসিয়েছি। এই এমটা হচ্ছে যে ধাক্কা মারছে এই এমটা, আর এই m বাই 2 হচ্ছে যাকে ধাক্কা মারছে। তাহলে এইটা যদি বসাই তাহলে যাকে ধাক্কা মারলো তার বেগ হবে 4/3u, অর্থাৎ যখন এ কে ধাক্কা মারছে তখন এর বেগ হবে 4/3u। এবার এ আবার একে গিয়ে ধাক্কা মারছে, তাহলে এটা যদি 3 নম্বর বল হয় এবং এটাকে যদি আমি বেগ যদি v2 বলি, তাহলে v2 নিশ্চয়ই 4/3v1 হবে এই ফর্মুলা অনুযায়ী। v1 যদি 4/3u হয় তাহলে v2 4/3v1 হবে, বলে v1 মানে তো 4/3u, আমি যদি বসিয়ে দিই 4/3 স্কোয়ার ইন্টু ইউ হবে। একইভাবে তৃতীয় যে পার্টিকেলটা আছে, দ্বিতীয় যে বলটা আছে, সেটা আবার চতুর্থ বলকে ধাক্কা মারবে, তাহলে চতুর্থ বলের বেগ v3, সেটা v3 পার্টিকেল, 3 নম্বর পার্টিকেল, সেটা হবে 4/3v2, তার মানে 4/3 তার কিউ ইন্টু ইউ। তাহলে আমাকে এই যে বলটা আছে এটা কিন্তু n নম্বর বল, কিন্তু আমি যেভাবে হিসাব করেছি সেটাতে এটা n-1, তার মানে এর বেগটাকে আমরা vn-1 বলতে হবে, কারণ এই বলটাকে আমি 0th বল বলেছি, তাহলে এটা 1 হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা 2 নম্বর বল, তাহলে এর বেগটাকে আমি vn-1 ধরবো, তাহলে vn-1 সমান 4/3n-1 ইন্টু ইউ, এই লজিক অনুযায়ী। তাহলে nth যে বল আছে তার বেগ কিন্তু হতে হবে 4/3n-1 ইন্টু ইউ। এবার এই বেগটা যদি √5gr হয় মিনিমাম, তাহলে কিন্তু এই সার্কুলার পথটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ vn-1 হতে হবে √5gr, বা 4/3 সমান 4/3n-1 ইন্টু ইউ। তাহলে ইউ সমান কত হবে? 3/4n-1 ইন্টু √5gr। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে এই তোমার এরটা, ঠিক আছে, 3/4n-1 √5gr। আচ্ছা, এখানে একটা জিনিস চলে এসেছে, যাক বলেছে কি, এ স্মল বল রোলস অফ দ্য টপ ল্যান্ডিং অফ দ্য স্টেয়ারকেস in strike the midpoint of the first step and then the midpoint of the second step. The steps are smooth and identical in height and width.
দ্য কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বিটুইন দ্য বল অ্যান্ড দ্য ফার্স্ট স্টেপ ইজ, কি বলেছে ছবিটা দেখলে বুঝতে পারবো। বলছে এরকম একটা বল, সে এরকম গড়ি গড়ি পড়ছে, তাহলে ইউ বেগে যখন পড়ছে সে এসে এখানে ড্রপ খাচ্ছে, ঠিক আছে, এখানে ড্রপ খাচ্ছে, তারপর এখানে রিবাউন্ড হচ্ছে, দিয়ে এখানে গিয়ে আবার এখানে গিয়ে ধপ খাচ্ছে, দিয়ে এইভাবে যাচ্ছে। তো বলেছে প্রথমত বলেছে যে এই সিঁড়িগুলোর এই দিকের দৈর্ঘ্য আর এই দিকের দৈর্ঘ্য সমান, তার মানে এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে, ঠিক আছে। আমাকে জিজ্ঞাসা করেছে কি, আমাকে জিজ্ঞেস করেছে যে এইখানে যে সংঘর্ষটা হচ্ছে সেই সংঘর্ষ গুণাঙ্কটা কত, ঠিক আছে। এখন এখানে প্রথমে তার হরাইজন্টাল বেগ ছিল, তার কিন্তু ভার্টিক্যাল কোনো বেগ ছিল না। যখন এখানে এসে পড়ছে তখন তার ভার্টিক্যাল বেগটা হচ্ছে, তাহলে হরাইজন্টাল বেগটা কিন্তু তাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে x/2 এই ডিস্টেন্সটা নিয়ে যাচ্ছে কিন্তু ইউ, তাহলে এই ডিস্টেন্সটা যদি টি সময় লাগে তাহলে আমি বলতে পারবো x/2 = ut, তাহলে এটা কিন্তু x/2 এই দূরত্বটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর নিচের দিকের বেগটা কিন্তু এখানে নাই, হয় যেটা ভার্টিক্যাল বেগ, লম্বালম্বি যে বেগ সেটা কিন্তু নেই, সেই বেগটা কিন্তু তৈরি হচ্ছে। তাহলে এইখানে যখন পড়ছে তখন তার বেগটা কত হবে, v = gt, এইখান থেকে টিটা ক্যালকুলেশন করে বসিয়ে দিলেই পেয়ে যাব, ঠিক আছে। বা v সমান আমরা √2gx-ও বলতে পারবো, ঠিক আছে, এটা আমরা বলতে পারবো। তাহলে এই কটা সমীকরণকে আমি লিখে নিলাম। এরপর কি হবে দেখো, এইখানে ভি বেগে ধাক্কা মারছে বটে, কিন্তু যখন উঠছে তখন ওর বেগ কত হচ্ছে, তখন ইভি হয়ে যাচ্ছে। আমরা এই সমীকরণটা লিখব, এই সমীকরণ থেকে বার করব। আমি কি পেলাম, এইখানে যখন ধাক্কা মারছে তখন ভি বেগে ধাক্কা মারছে, কিন্তু যখন উঠছে তখন ইভি বেগে উঠছে, এবং সেই বেগ নিয়ে ইভি বেগে উঠছে মানে কি, ইভি বেগটা হচ্ছে তার উল্লম্ব বেগ, তাহলে সেই বেগ নিয়ে উঠে আবার সে নামছে, কতটা এইখানটা নামছে। আর হরাইজন্টাল যে বেগটা আছে সেই বেগটা তাকে সামনে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ইউ বেগটার কোনো পরিবর্তন হচ্ছে না, ইউ বেগটা তাকে সামনে নিয়ে যাচ্ছে। আর এখানে যে ভি বেগটা আছে তাকে এই ওপর নিচ করাচ্ছে, এখানে যে ইভি বেগটা তাকে ওপর নিচ করাচ্ছে। এবারে দুটোর যখন সংযোজন হচ্ছে তখন আমরা বস্তুর গতিটা এরকম দেখতে পাচ্ছি। তা আমি যদি এখানে ভার্টিক্যাল বেগটা দেখি, তাহলে ভার্টিক্যাল বরাবর ওর ডিসপ্লেসমেন্ট হয়েছে -x, তাহলে এসের জায়গায় আমি -x লিখতে পারি। ইউটা হচ্ছে ইভি, কারণ এখানে সে ইউভি বেগে উঠেছে। আর টিটা কত, টিটা 2t হবে। 2t কেন হবে, কারণ এইখানে ওর টোটাল সরণ হরাইজন্টাল যে ডিসপ্লেসমেন্ট সেটা দেখো 2x, কারণ এইখান থেকে এইখান পর্যন্ত এসছে, এইটা হচ্ছে 2x না সরি x, অ্যাকচুয়ালি এইখান থেকে এতটা হচ্ছে x/2 আর এইখান থেকে এতটা হচ্ছে x/2, তাহলে এইখানে যে নামলো তার অনুভূমিক যে সরণটা হয়েছে সেটা হয়েছে x। এখন x/2 যেতে যদি তার t সময় লাগে তাহলে x সময় যেতে তার 2t সময় লাগবে, ওই জন্য আমরা t এর জায়গায় 2t বসিয়েছি, ঠিক আছে। এবার আমরা এই যে t এর জায়গায়, ঠিক আছে, t এর জায়গায় আমরা v/g বসাবো, এইখান থেকে পেয়েছি, তাহলে t এর জায়গায় যদি v/g বসিয়ে দিই তাহলে আমরা এই ইকুয়েশনটা পাবো। এই ইকুয়েশনটাকে যদি একটুখানি মুছিয়ে লিখি তারপরে আমরা করব, এটা2ev²/g হলো, আর এটা 2v² একটা g কেটে যাবে, আর এখানে 2 2 4 ছিল, একটা 2 থাকবে, 2v²/g হবে, ঠিক আছে। এবার এই সমীকরণটা দেখো, এখান থেকে যদি আমরা v²/g পার করি তাহলে 2x হবে, এইখান থেকে v²/g যদি বার করি তাহলে v²/g বার করলে 2x হবে, সেই 2xটা যদি আমি এখানে বসাই তাহলে এখানে 4ex হবে। ঠিক একইভাবে v²/g এর জায়গায় যদি আমি 2x বসাই তাহলে এটা 4x হবে, বুঝতে পার গেছে। এক্সটা তো সব জায়গা থেকে কেটে যাচ্ছে, যাই হোক, তাহলে এখানে এইটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে দেখো 3x হবে, এখানে 4x এলো, ওটা এদিকে এলো, তাহলে 4x - x মানে 3x, আর এখানে 4ex আছে, তাহলে e সমান কত দাঁড়ালো 3/4, তাহলে e হবে 3/4, তাহলে b এরটা বোঝা গেছে। তাহলে অঙ্কটা কঠিন, কিন্তু স্টেপ বাই স্টেপ পড়লে আশা করি তোমরা বুঝতে পারবে। চলো আরেকটা অঙ্ক করি। বলছে টু আইডেন্টিক্যাল ব্লকস a and b each of mass m resting on a smooth floor are connected by a light spring of natural length L and spring constant K with the spring at its natural length. A third identical block C moving with speed v along the line of joining A and B collides with A. The maximum compression of the spring. কি বলেছে এই ছবিটা দেখলে বুঝতে পারবো, A আর B দুটো বডি আছে যারা এরকম স্প্রিং দিয়ে আটকানো আছে। সি সেম ভরের একটা বস্তু, তিনটেরই ভর সেম, সে ইউ বেগে এসে একে ধাক্কা মারলো, তাহলে এই স্প্রিংটা সর্বাধিক কম্প্রেশন কত হবে, কতটা সংকুচিত হবে জানতে চাইছে।
আমরা জানি যে দুটো সেম ভরের যদি বস্তু হয় তারা যখন ধাক্কা মারে তখন তাদের বেগের বিনিময় ঘটে, অর্থাৎ এ ভরটা স্থির ছিল, সে সি এর বেগ ইউটা পাবে, ঠিক আছে, আর সি এসে স্থির হয়ে যাবে। তাহলে আমরা ইনিশিয়ালি আফটার কলিশন ভি এ ইজ ইকাল টু ভিসি, তাহলে ভি এর বেগটা কি হবে, ভিসির সঙ্গে সমান হবে আফটার কলিশন, ঠিক আছে, আর ভিসিটা কি হবে, জিরো হয়ে যাবে। কিন্তু এরপর কি হবে, স্প্রিংটা সংকুচিত হবে এবং কিছুক্ষণ পর যখন সংকোচনটা সর্বোচ্চ হয়ে যাবে তখন এ আর বি একই বেগ নিয়ে চলতে শুরু করবে এবং সেটা হবে প্রাথমিক যে বেগটা ছিল ভি এর তার অর্ধেক, অর্থাৎ ভি এ সমান ভিবি হবে এবং সেটা ভিসি বাই 2 হবে, কিছুক্ষণ পর এটা হবে। বুঝতে পারা গেল? এই ভিএ আর এই ভিএ কিন্তু এক নয়, এই ভিএটা ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বেগ, আর এটা ধাক্কা মারার কিছুক্ষণ পর যখন স্প্রিংটা পুরোপুরি সংকুচিত হয়ে যাবে তখন এ আর বি একসঙ্গে চলতে থাকবে এবং তাদের বেগটা হবে ভিসি বাই 2। এই কনসেপ্টটা মনে রাখতে হবে। তো যদি আমরা এনার্জি কনজারভেশন করি, ধাক্কা মারার আগে যে এনার্জি ছিল সেটা হচ্ছে হাফ এম ভিসি স্কোয়ার, ধাক্কা মারার পরে যে এনার্জিটা হলো এ তো স্থির হয়ে গেছে, তাহলে এর আর এনার্জি নাই, এর এনার্জি হচ্ছে হাফ এম ভি এ স্কোয়ার আর বি এর এনার্জি হচ্ছে হাফ এম বি এ স্কোয়ার, আর স্প্রিংটা যেহেতু সংকুচিত হয়েছে সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এখন ভি এ আর ভিবি তো ভিসি বাই 2 হয়ে গেছে, তাহলে সেটাকে যদি আমি বসাই তাহলে হাফ এম ভিসি স্কোয়ার সমান 1/8 কেন হলো, এই যে ভি এর জায়গায় ভিসি বাই 2 বসেছি, তাহলে ভিসি স্কোয়ার বাই 4 এসছে, 4 আর 2 8 হয়ে গেছে, তো দুটোতেই সেম চলে এসছে। তাহলে এই দুটোকে যদি এদিকে নিয়ে যায় তাহলে আমার এইরকম একটা সমীকরণ ধরা হবে। এটাকে যদি ক্যালকুলেশন করি, এম ভিসি স্কোয়ার যদি কমন নিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের 1/4 এম ভিসি স্কোয়ার হবে সমান হাফ কে এক্স স্কোয়ার। আমাকে এক্সটা জানতে চাইছে, তাহলে আমরা এক্সটা ক্যালকুলেশন করবো এখানে ভিসি রুট ওভার এম বাই 2 কে। এখানে ভিসিটা আমাকে বলে দিয়েছে, দেখো ইউ বলে দিয়েছে, সি এর যে বেগ, এ থার্ড আইডেন্টিক্যাল ব্লক সি মুভিং উইথ স্পিড ভি, তাহলে ভিসিটা অ্যাকচুয়ালি ভি, তাহলে ভি রুট ওভার এম বাই 2 কে, এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হবে 8। তো